আপনারা গতকালকের ঘটনা জানেন। এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না। এই তরুণ প্রজন্ম থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ এবং প্রবাদ যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সিটিভি নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। কক্সবাজারে এনসিবির সমাবেশে বিএনপির হামলা করার কারণ হলো এনসিবির এক মুখ্য সম্পাদক কক্সবাজার গিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদের নামে মিথ্যে বানোয়াট কিছু কথা বলেছেন, সে কারণে জনগণ কেঁপেছে। এরপরে সালাউদ্দিন আহমদ যে ফোন কলের মাধ্যমে তারা নিরাপদে এখানে চলে আসে। এখন চট্টগ্রামে এসে বিভিন্ন কথাবার্তা বলেছে, বিভিন্ন জায়গাতে তারা সমাবেশ চলতেছে। হয়তো তারা রাজনীতিতে আসার আগে বিভিন্নভাবে তাদের পাওয়ার দেখাচ্ছে, জনগণকে সাথে নিয়ে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করবে বলতেছে। দেখা যাক সামনে আসলে কি হয়। আমরা বাংলাদেশের রাজনীতি কোন দিকে গিয়ে টেকে সেটা দেখি। ওনারা নতুন করে বাংলাদেশকে করতে যাচ্ছে, কিন্তু কোনো কিছু মানবে না, তাদের ইচ্ছে মতো করতে হবে, সেটা অনেক কথাবার্তা তারা বলতেছে। ইনশাল্লাহ বাংলাদেশের যে রাজনীতি পরিস্থিতি তা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়। সবাই আমরা চাই একটা নির্বাচন সরকার এসে বাংলাদেশের মানুষের কাজকর্ম করবে, জনগণের কাজকর্ম করবে, দেশের সবাই সফলভাবে রাজনীতি করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য আশাবাদী। সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটি এবং ডিএমপি ও আশেপাশের এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি দাবি করেন, নির্বাচন ঘিরে প্রস্তুতি চলছে, অসুবিধা হবে না। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। সভা সমাবেশে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্যের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা এর সমালোচনা করেছেন। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রের আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা, মানে মিথ্যা বলে তো আর গণতন্ত্র হবে না। গোপালগঞ্জে কারফিউ, 144 ধারা জারি, গণগ্রেফতার ও গুলি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। শিশু, আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই যে শিশু আছে। মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে, এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের 4 অঙ্গ ও সহযোগী সংগঠনের হরতাল নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগে হরতালে নাশকতা হতো, অন্তর্বর্তী সরকার তা অনেকটা কমিয়ে এনেছে। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। আরে ভাই, আপনারা কারা? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোন বিপ্লবী সরকার না, আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার, সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে। অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান, পিয়ার পদ্ধতি করতে চান, এগুলা বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। পিয়ার পদ্ধতি মানে কি আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি, কিন্তু এমপি পার্লামেন্টের কেন্দ্র থেকে এইসব বন্ধ করেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুস্থ, সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য। কেন এই নির্বাচন ব্যবস্থা? যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে, সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয়। এই শান্তির জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে, বহু ছাত্রের তারা ক্রস ফায়ারের শিকার হয়েছে, শত শত হাজার হাজার গুম হয়েছে। এবং আমরা এই গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। এইসব আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় না যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব নেওয়ার কিছু নাই এখানে। আমরা আবারও বলতে চাই, আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই। এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আপনারা মিষ্টি কথায়, সুন্দর কথায় ভুলবেন না। আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যবসায়িক দ্বন্দ্ব।
কিন্তু সাথে সাথেই এই জামাতের নেতারা কি করলো, সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য। তারপরেও আমরা কিচ্ছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি, ঠিক আছে? আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই, আমরা হাঁটতে চাইও না, দেশকে অস্থিতিশীল করতে চাই না। আমরা আরেকটি কথা যেটা বলবো, আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছি। তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ কক্সবাজারে গিয়েছিল। সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে, যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, কাদা চোরাচুরি না করি, কারণ একটা বললে পাল্টা আসবে, সম্পর্ক খারাপ হয়। আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি, ছাত্রলীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে। যুবলীগের এক বদমাইশ নিখিল, কই আজকে নিখিল আমাকে আমরা কিন্তু পালাই না, আমরা জায়গা মতো ছিলাম। তাই আমি বলবো, এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব, একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সেই শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য বারবার কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্ররা যেমন ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরা বলা শুরু করলো বিএনপি চাঁদাবাজদের। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এটা শুনেন আপনারা। সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ দুজনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা ৭১ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। আমরা শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। যখন আমাদের নেতা ডাক দিবে, তখন বাংলাদেশের রাজপথে 3 ধরনের এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ, তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে, 3 জনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে। প্রথমে কি করলো, বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো, পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে, যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করে। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাইতো হাসিনারে, এখন ভয় পায় এদের। তো ভয়টা কিভাবে আসলো? মব জাস্টিস। এইসব মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা তোরাই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান অতি দ্রুত শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন। ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে এয়ারপোর্টে আমরা বরণ করে নিয়ে আসবো। আমরা বাংলাদেশ পুনর্গঠনের যে রাজনীতি করছি সেটিতে আমরা মনোনিবেশ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখে দাঁড়াও, তোমরা থামো না। আপনাদেরকে দেখে সেই স্বৈরাচার আমলের কিছু স্লোগান মনে পড়লো, 2-1টা স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই। ঠিক আছে, সবাই চুপ থাকেন, ঠিক আছে? হাসিনার গদিতে, স্বৈরাচারের গদিতে, হাসিনার গদিতে
স্বৈরাচারের গতিতে, রাজাকারের গতিতে, চলো আগুন একসাথে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো। এই বলে আজকে আমাদের যে অনুষ্ঠান মিছিল কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐকমত্য আছে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য, তো সেই অপশনগুলো আলোচনা অনেকদিন হয়েছে। আজকে একটা ড্রাফট মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐকমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। এখানে বিস্তারিত আর না বললেই ভালো হয়। আপনাদের কাছে হয়তো কাগজটা ঐকমত্য কমিশনের কাছ থেকে হয়তো ড্রাফটটা পৌঁছে যেতেও পারে, না হলে আপনারা কালেকশন করে নেবেন। আর প্রধানমন্ত্রীর একই পদে, মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে। আপনারা আগে জানেন, এটা অনেকবার ডিসকাসড হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা। বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই একমত, কিন্তু দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে। তা আমাদের দলের অবস্থান, আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে, এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তিগুলো দিয়েছি। তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি, সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে, তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয়, সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট করবে। সেটা কোনো ইলেকশন প্রসিডিওর নয়। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয়, তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন, সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রধানের পদটা ছাড়তে হবে, এরকম কোনো প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না। দুই একটা ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, কারণ এটা একটা তার যোগ্যতা ঘোষণা করা হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা অক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর তো পদ নিতে পারেন। সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো, যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়। আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না, অন্য একজনকে করা হবে, সেটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা, সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো অযোগ্যতা হতে পারে না, সেই জন্য এই অপশনটা থাকা উচিত, তার ডেমোক্রেটিক রাইটটা কোনো থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টারি পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এটা হচ্ছে আমাদের যুক্তি। তো সুতরাং এই ডিবেট হয়তো আরো কয়েকদিন আরো হয়তো বেশি চলতে পারে বা একদিন চলতে পারে। এটা আগামীকাল শুরু হবে, ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে এই ইস্যুটা দিয়ে শুরু করবেন। তো দেখা যাক, হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে, পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেটার প্র্যাকটিস অনুসারে এবং আমাদের দেশের বাস্তবতা অনুধাবন করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা একটা জায়গায় আসতে পারবো। আমরা প্রায় তো কাছাকাছি এসেছি এই প্রধানমন্ত্রী পদে এবং রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী একই সাথে লিডার অব দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অব দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না। এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে
তারা কাকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রীর পদে। পার্টির প্রধানকেও দিতে পারেন, অন্য একজনকেও দিতে পারেন, সেটা ওপেন থাকা উচিত, অপশনটা থাকা উচিত। এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না, এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা। না, অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে, অন্যান্য দলও দিয়েছে, বেশ কয়েকটা দল দিয়েছে, 4টা দল দিয়েছে বলে জানি, আবার হাউসে মৌখিকভাবে অনেকে দিয়েছে। সবগুলো কম্পাইল করে ঐকমত্য কমিশন একটা ড্রাফট দাঁড়া করেছে। এইটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাহলে দিবে, বা কোনো কারেকশন যদি থাকে, কোনো অবজারভেশন থাকে দিবে, অথবা অ্যাজ ইট ইজ যেভাবে দিয়েছে সেভাবে একমত হওয়া যায়। কিন্তু যেহেতু এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে, সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো না আমাদের দলের পক্ষ থেকে। না, সেটা আমাদের প্রস্তাব তো এরকম না। আমরা রাষ্ট্রপতিকে প্রিসাইড করার জন্য কয়েকটা অপশন রেখেছিলাম, কিন্তু আমাদের রিফাইন্ড যেটা ভার্সন আমরা জমা দিচ্ছি ওখানে প্রেসিডেন্টের অপশনটা রাখি নাই। তো সেটা এভরিডে কিছু কিছু রিফাইন্ড হচ্ছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন তাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা পজিশন, অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয় কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত। কারণ ওখানে প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টির থেকে একজন, এর সমন্বয়ে 3 জন অথবা আর 2 জন থাকতে পারে, প্রধান বিরোধী দল থেকে একজন, সরকারি দল থেকে একজন, সেই হিসেবে 5 জনের কমিটি হতে পারে এবং তাদের জমা দেওয়া হবে, বা ওপেনলি সেই কমিটি জনগণের কাছ থেকে বা অন্যান্য পার্টিগুলোর কাছ থেকে একটা নাম আহ্বান করতে পারে, সেখান থেকে পছন্দ করা যেতে পারে। এবং সেটি অপশন যদি না হয় তারপরে মানে সরকারি দল, বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে, সেটার অপশন আছে। এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে। সেই শর্ট লিস্টিংটা কিভাবে ঐকমত্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে। যদি ওইভাবে ঐকমত্যে আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিং এর ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে, সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে। তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয়। এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না, এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। এবং তার মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করবেন। অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে, যেমন 90 days এর বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে। এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা 13 অ্যামেন্ডমেন্টের পজিশন আছে, সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায়, সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে, তবে তত্ত্বাবধায়ক শব্দটি থাকতেছে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা আছে আর্টিকেল 58 অনুসারে, গ অনুসারে, সেই নামটাও থাকতে পারে। এবং পাওয়ার অ্যান্ড ফাংশন দিয়েই হবে বাকিটা নির্ধারণ। এই পাওয়ার অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে আগে যেভাবে উচ্চারিত হয়েছে তৈরি সংশোধনীতে সেটা একই রকম আছে, যেমন তারা প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং পাওয়ার ফাংশন উপভোগ করবেন, তাদের রুটিন দায়িত্বের বাইরে আর কোনো দায়িত্ব থাকবে না। এবং প্রধান উপদেষ্টা 90 দিনের জন্য উপদেষ্টা পরিষদ গঠন হবেন। যদি কোনো কারণে অ্যাক্ট অফ গড, যেটা ফোর্স মেজর হিসেবে পরিচিত, সেরকম কোনো কারণ হয়, আমাদের দেশ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, বন্যা প্রবণ এলাকা মানে দেশ, সেই ক্ষেত্রে হয়তো আরো 90 দিনের পরে 30 দিন এক্সটেন্ড করা যায় কিনা, সেটা নির্বাচনের ক্ষেত্রেও আছে। এই ক্ষেত্রেও সেই 90 দিনের পরে একটা অপশন রাখা হয়েছে, যদি সেরকম কোনো কারণ ঘটে তাহলে আরো 30 দিন সময় তারা পাবেন। এগুলো সব আগের মতোই মোরলেস রয়ে গেছে, পাওয়ার অ্যান্ড ফাংশন আগের মতোই রয়ে গেছে, গঠন প্রণালী নিয়েই শুধু আলোচনাটা হচ্ছে। এটা থ্যাংক ইউ। এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলে যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু জিততে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাকলে ইতিহাস তৈরি হবে। বীরচট্টলাবাসী, আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। চট্টগ্রামবাসী, ঢাকায় যখন গত বছরের 16 জুলাই প্রথম প্রতিরোধ হয়েছে, তার একদিন আগেই আপনারা ছাত্রলীগকে প্রতিরোধ করেছিলেন। চট্টগ্রাম হচ্ছে প্রতিরোধের শহর, চট্টগ্রাম হচ্ছে লড়াইয়ের শহর এবং আমাদের এই রাজনীতি আমরা সূচনা করেছিলাম এই চট্টগ্রাম থেকেই। চট্টগ্রামের প্রতিটি উপজেলায় আমরা গিয়েছি, প্রত্যেকটা উপজেলায় আমরা পর্যায়ে আমরা করা নেড়েছি। জাতীয় নাগরিক পার্টির পথসভা শুরু হয়েছিল এই বীরচট্টলা থেকেই। প্রিয় সহযোদ্ধা, আমি আপনাদের দিকে তাকাচ্ছিলাম এবং একটা জিনিস দেখছিলাম, এখানে আপনারা বেশিরভাগ যারা আছেন সবাই আমাদের সমসাময়িক। আমরা সফলভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে,
অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো, আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। প্রিয় চট্টগ্রামের তরুণ প্রজন্ম, আমাদের অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায় নাই। তারা আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে, একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে, পাহাড় বনাম সমতল সংঘর্ষ দিয়ে গিয়েছে। আমরা যারা এই প্রজন্মে রয়েছি, আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। এই সব সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই। এই তরুণ প্রজন্ম থাকলে ইতিহাস তৈরি হবে। বীরচট্টলাবাসী, আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব, সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। বর্তমানের কাঠগড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি, আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। সেজন্য আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে, যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে। এবং সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, আজকে দেখলাম ফেনীতে একজন বলছেন, শ্রদ্ধা জানিয়ে বলছি, বাংলাদেশ কারো বাপের না। আমরা বাংলাদেশকে কাউকে ইজারা দেই নাই, বাংলাদেশটা হচ্ছে জনতার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই 56,000 বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এই নিয়ম বাংলাদেশে থাকবে না। প্রিয় চট্টগ্রামবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রামে আমরা বারবার আসবো, আমরা বারবার ফিরে এসেছি। বাংলাদেশ যখন পথ হারায়, চট্টগ্রামবাসী তখন প্রতিরোধ করে। চট্টগ্রামবাসীর কাছে আমরা অবশ্যই আসবো। আমার ঋদ্ধতার জায়গা হচ্ছে চট্টগ্রাম। আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করেছি, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পালন করছি, চট্টগ্রামের সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের সবার কাছে আমার আহ্বান থাকবে, সাংগঠনিক গাঁথুনি শক্ত করার জন্য আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে, আপনারা উপজেলায় গ্রুপিং দলাদলি বাদ দিয়ে বাংলাদেশের স্বার্থে, এনসিপির স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমরা জানি যারা আপা বলেন যে পথটা লম্বা, অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যদি ঘুরে দাঁড়াই তাহলে ইতিহাস তৈরি হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই একসাথে বলবো, ইনকিলাব 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 ইনকিলাব। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। ইনকিলাব ইনকিলাব। ভোট দিন হায়ো, ভোট দিন হায়ো, সবাই একসাথে হাতে তালি, ভোট দিন হায়ো, 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 ভোট দিন হায়ো। ইনকিলাব ইনকিলাব। আপনারা গতকালকে ঘটনা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমাদের প্রায় 1 মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল। জুনের শেষ সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব, এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম। তারপরেও সরকার এবং প্রশাসন কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আস্ফালন দেখেছি। গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা গণ অভ্যুত্থানের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। প্রিয় মানিকগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে
আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা এখনো সেটাই বলছি। গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল, অনেক অংশীদার ছিল, কিন্তু সবার স্বার্থ এক ছিল না। শেখ হাসিনার পতনে সবাই এক ছিল, কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না। অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে, আমরা সেটার বিরোধিতা করেছিলাম। ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে। আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা, এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা। আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি রাজপথে আছি। আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা, আমার বন্ধু গুলি খেয়েছে, আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই, তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য আমরা বেঁচে রয়েছি। ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্টই মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13ই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে? মানিকগঞ্জবাসীর বেড়িবাঁধের দাবি রয়েছে, সেতুর দাবি রয়েছে, রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে। আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি 5 মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দেবে। সেই বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাবো না আজকে এখানে। আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি, আমরা জানি আমাদের সমস্যা কি, বাংলাদেশের মানুষের সমস্যা কি। আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি। আমরা বলছি না গণ অভ্যুত্থানের পরে যে একটা নির্বাচন দিয়ে দেন 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আমরা বলছি নির্বাচন হতে হবে, কিন্তু সংস্কার লাগবে, বিচার লাগবে, এবং এই যে মানুষ, সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, দুর্নীতিমুক্ত হয়, সেই রাষ্ট্র তৈরি করা লাগবে, সেই সিস্টেম তৈরি করা লাগবে। চাঁদাবাজ থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে। প্রিয় মানিকগঞ্জবাসী, আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে 2 কক্ষ বিশিষ্ট করতে হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এবং উচ্চ কক্ষ পিআর সিস্টেম করতে হবে। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ তৈরি করতে হবে। কেন বলছিলাম? যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয়। আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে, প্রধানমন্ত্রী, তার কাছেই সব ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। এই জন্য বলছি আমরা ভোটের অনুপাতে উচ্চ কক্ষ করেন, যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হলেও তৈরি হয়। সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা। আমরা নতুন বাংলাদেশে এমন করে প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে, যাকে প্রশ্ন করার কেউ থাকবে না, সে যা খুশি তা করতে পারে। কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতি পদে পদে বাধা তৈরি হচ্ছে। সংস্কারের অনেক কিছু বিভিন্ন দল মেনে নিয়েছে, আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই, এবং আমরা বলি এই সংস্কার কোনো দলের পক্ষেও না, কোনো দলের বিপক্ষেও না, এটা জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে। ফলে উচ্চ কক্ষে অবশ্যই পিআর লাগবে। এরকম আমরা অন্তত 8 থেকে 10টা সংস্কারের পক্ষে কথা বলতেছি। আপনারা সেই সংস্কারের পক্ষে আমাদের সাথে থাকুন, এবং থাকুন গণহত্যার বিচারের পক্ষে। এই মানিকগঞ্জে 5 জন শহীদ হয়েছে। আপনারা মানিকগঞ্জবাসী কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন? আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে দাঁড়াবো যদি সেটার বিচার আমরা নিশ্চিত করতে না পারি? এটা আমাদের ব্যর্থতা। 1 বছর হয়ে গেছে আমরা আসামিদের এখনো গ্রেফতার করতে পারি নাই, সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, কিন্তু ভয়ের কিছু নাই।
যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে। আমরা ঢাল হয়ে দাঁড়াবো, যেরকমটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরাই মিছিলের প্রথম সারিতে থাকবো। গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে। প্রিয় মানিকগঞ্জবাসী, বিচার সংস্কার আর আমরা বলেছি নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান লাগবে, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে। একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে আমরা করতেছিলাম পদযাত্রা, এটা আমরা মার্চ টু গোপালগঞ্জ বলছি, এই কারণে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে। পদযাত্রাটাকে আমরা মার্চ বলছি, এই কারণে সন্ত্রাসী হামলা হয়েছে। যখন আপনার উপর হামলা করা হয়, সন্ত্রাসী হামলা করা হয়, আপনি যখন ভিকটিম, তখন সেই ভিকটিমকে অপরাধী করার চেষ্টা করা হচ্ছে। আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি? গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি কারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব, প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব। জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি। বাস আটকে দিয়েছিল, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা আর বলতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে। এই সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ গড়তে। নতুন দেশকে আমরা চাই, আমরা পুরানো দেশ তো চাই না। আমরা নতুন দেশের জন্য গণ অভ্যুত্থান করছি, নতুন বাংলাদেশের জন্য। সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা, নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত 16 বছর আমার ভাইরা বোনেরা এই মানিকগঞ্জের সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে নানাভাবে। সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছেন। আমার আলেম ভাইরা নির্যাতিত হয়েছে, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছেন। ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে, ইসলামের পক্ষে দাঁড়ালে তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের বলে অসাম্প্রদায়িক, নিজেদের বলে ধর্মনিরপেক্ষ, এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দুদের। এই সত্য কথাটা আমাদের বলতে হবে, আমাদের সনাতন ভাইদেরকে ওই কথাটা বুঝতে হবে। আপনারা কোনো নিজেদেরকে কোনো দলের কাছে বর্গা দিবেন না। আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হক রয়েছে, যেরকমটা মুসলমানের রয়েছে সেরকমটা আপনার রয়েছে।